বর্তমান চলছে সমস্ত বিশ্বের মধ্যে ফুটবল বিশ্বকাপ 2026। আর এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে সকল দর্শকদের মধ্যে উন্মাদ হয়ে আছে। যারা ফুটবল ভক্ত সামগ্রীরা যারা আছেন তারা তাদের নিজেদের দলকে সমর্থন করছেন এবং তাদের নিজেদের প্রিয়দের খেলোয়াড়দেরকে সমর্থন করছেন। তো অনেকে অনেক ধরনের খেলোয়াড়দেরকে পছন্দ করে থাকেন এবং অনেকে দলকে পছন্দ করে থাকেন। তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আমরা এমন একটি ইতিহাস নিয়ে আলোচনা করব যা একটি অপরিচিত একটি ইতিহাস এবং অজানা একটি ইতিহাস, এবং অনেকেই জেনে থাকতে পারেন এই ইতিহাসটি। সেটি হলো এমন একটি কোচের ইতিহাস সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব, যেই কোচ কিনা ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনাকে কারিগর হিসাবে তিনি করে তুলেছিলেন এবং আর্জেন্টিনা বর্তমান বিশ্বের যে সর্বকালের সর্বসেরা দল হয়েছে সেই দলের একজন কারিগর হিসাবে তিনি কাজ করেছিলেন এবং তার অবদান ধরে আজকে আর্জেন্টিনা বর্তমানে সারা বিশ্বের মধ্যে একটি নাম রোল মডেল হয়ে আছে। তো আজকের হিস্ট্রি হোমে আমরা যে কোচটিকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি শুধু ম্যারাডোনাকে নয়, তিনি ছিলেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় মারিও ক্যাম্পেন্সের কোচ এবং ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনারও কোচ ছিলেন, এবং বর্তমান যে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম তারকা লিওনেল মেসি তারও একজন তিনি উস্তাদ হিসাবে তিনি কর্মরত ছিলেন এবং তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের একজন পরিচালক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি পূর্বে আর্জেন্টিনা দলের সাবেক কোচ ছিলেন। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা যে কোচকে নিয়ে আজকে আলোচনা করব তার নাম হলো সেজার লুইস মোনেত্তি। তার জন্ম 22 অক্টোবর 1938 সালে আর্জেন্টিনাতে। তিনি এল ফ্লাকো স্লিম নামে তিনি পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার, যিনি আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসাবে 1978 সালে ফিফা বিশ্বকাপ জয়লাভ করেন। মোনেত্তি একজন স্ট্রাইকার হিসাবে খেলতেন এবং বিশেষত আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল ও বোকা জুনিয়র্স হয়ে খেলেছেন। ম্যানেজার হিসাবে তিনি বার্সেলোনার সাথে 3টি কাপ শিরোপা জিতেন এবং 1980 এর দশকে লা লিগা, অ্যাটলেটিকো মাদ্রিদের পাশাপাশি সুপার ক্লাসিকোর প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের নেতৃত্ব দেন। 1990 এর দশকের তিনি অল্প সময়ের জন্য মেক্সিকো এবং ইতালি সিরি আ ক্লাব সাম্পদোরিয়ার ম্যানেজার হিসাবে তিনি কর্মরত ছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলের ম্যানেজার হিসাবে মোনেত্তি কার্যকাল 1974 থেকে 1982 সাল পর্যন্ত তার কার্যকলাপ ছিল। তিনি পূর্ববর্তী প্রক্রিয়াগুলো থেকে ভিন্ন একটি প্রকল্প বাস্তবায়ন করেন, যা আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে অন্যতম প্রভাবশালী ম্যানেজার হিসেবে তিনি স্বীকৃতি পান। রিজার্ভ দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলার পর মোনেত্তি 1960 সালে রোজারিও সেন্ট্রাল হয়ে প্রিমিয়ার ডিভিশনের অভিষেক করেন। তার প্রথম পেশাদার ম্যাচটি ছিল 3রা জুলাই বোকা জুনিয়র্সের বিপক্ষে, যেখানে তারা 3-1 গোলে জয়লাভ করেন। 1963 সালে 27 নভেম্বর মোনেত্তি রিভার প্লেটের হয়ে জুভেন্টাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেন। ইতালির অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি 2-1 গোলে পরাজিত হন এবং গোল করেন। পরের জুন মাসে তিনি মন্টিভিডিওতে ন্যান্সি নালার বিপক্ষে তাদের মাঠে 2-1 গোলে পরাজিত হওয়ার আরেকটি প্রদর্শনী ম্যাচ গোল করেন এবং এরপর আয়োজক দল তার সাথে যোগাযোগ করেন। মোনেত্তি রোজারিও ও সেন্ট্রালের 4 মৌসুমে কাটানোর পর 1964 সালে রেসিং এর স্থানান্তর হন এবং 1965 সালে বোকা জুনিয়র্সে চলে যান, যেখানে তিনি খেলোয়াড় হিসেবে তার প্রথম শিরোপা 1965 সালের প্রিমিয়ার ডিভিশনে জয়লাভ করেন। 2 বছর পর মোনেত্তি নিউ ইয়র্ক জেনারেলসের হয়ে খেলার জন্য উত্তর আমেরিকার সকার লিগের যোগ দেন। 1968 সালে মোনেত্তি সান্তোসে বদলি হন। সেখানে তিনি তার সতীর্থ পেলের সাথে তিনি সেই বছরেই তরুণী রবার্তো গোমেস পেদ্রোসা টুর্নামেন্ট জিতেন, যা পরবর্তীতে ব্রাজিলের জাতীয় চ্যাম্পিয়নশিপ হিসেবে স্বীকৃতি পায়। মোনেত্তি ক্লাবের অ্যাটলেটিকো জুভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ হন, যেখানে তিনি কয়েকটি ম্যাচ খেলে এবং 2টি গোল করার পর 1970 সালে ফুটবল থেকে অবসর নেন। আর তার মূলত তাকে সকলেই মোনেত্তি নামেই তাকে চিনে থাকে। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর মোনেত্তি কোচ মিগেল গিটানো হুয়ারেজের সাথে বন্ধুত্ব করেন, যার সাথে তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত 1970 ফিফা বিশ্বকাপ হয়েছিল। তার বন্ধু পেলের নেতৃত্বে ব্রাজিলিয়ান খেলার ধরনের মুগ্ধ হয়ে তিনি নিজেও কোচ হওয়ার সিদ্ধান্ত নেন। মোনেত্তি নিউ এলস বয়েজ ক্লাবের হুয়ারেজের কোচ সহকারী হিসাবে কাজ করেন। মোনেত্তি নিউ ওল্ড বয়েজ ক্লাবের
সুয়ারেজের কোচ সহকারী হিসাবে তিনি কাজ করেন। ম্যানেজার হিসাবে মনোত্তি হুরাকানের সাথে তার প্রথম শিরোপা জেতেন 1973 সালে তর্নিও মেট্রোপলিটানো। সেই দলের কার্লোস ব্যাবিংটন, মিগেল ব্রিন্দিনসি, রোকে এবাইলাই এবং অসাধারণ রেনে হাউম্যান্সের মতো উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন। খেলার ধরন কারণে দলটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন দল হিসেবে বিবেচিত হয়। হুরাকান 32টি ম্যাচ খেলে তার মধ্যে 19টিতে জয় এবং 5টিতে পরাজয় বরণ করে। দলটি 62টি গোল করে এবং 30টি গোল হজম করে। 1974 সালে অক্টোবর মনোত্তি আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। তিনি 1978 সালে দলকে তাদের প্রথম ফিফা বিশ্বকাপে নিয়ে যান এবং ফাইনালে নেদারল্যান্ডসের পরাজিত করেন। টুর্নামেন্টের আগে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কারণ তিনি 17 বছর বয়সী দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে দল থেকে বাদ দিয়েছিল, এই ভেবে যে চাপ সামলানোর জন্য তিনি খুব তরুণ। বিশ্বকাপ জয়ের পর মনোত্তি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বড় অঙ্কের বেতন বৃদ্ধি দাবি জানান, যা তার চুক্তির আলোচনাকে জটিল করে তোলে। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন তাদের জাতীয় দলকে 4 বছরের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য তাকে 1.1 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। 1979 সালে মনোত্তি জাপানে অনুষ্ঠিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনার U20 জাতীয় দলকে সাফল্য এনে দেন, যেখানে ম্যারাডোনা ছিলেন তার দলের তারকা খেলোয়াড়। 1982 সালে বিশ্বকাপে মনোত্তি ম্যারাডোনাকে বেছে নেন, যিনি 21 বছর বয়সে বিশ্বকাপে অভিষেক করেন। তিনি দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। 1983 সালে মার্চ মাসে বার্সেলোনা উডু লাটকে বরখাস্ত করে মনোত্তিকে নিয়ে আসে, যিনি ম্যারাডোনার সাথে পুনরায় মিলিত হন। মৌসুমের শেষ এবং 3 মাসে তিনি তাদের কোপা দেল রে এবং কোপা দেল লা লিগা জেতান। উভয় ম্যাচই তাদের প্রতিপক্ষ ছিল এল ক্লাসিকোর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। পরবর্তী মৌসুমে তিনি কেবল 1983 সালে সুপার কোপা দে এম্পেনিয়ান জেতেন এবং তার শেষ ম্যাচটি ছিল 1984 সালে কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওর কাছে 1-0 গোলে হার। এরপর তিনি ক্লাব ছেড়ে দেন এবং ম্যারাডোনাকে নেপোলিয়র কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। নিজ দেশ বোকা জুনিয়র্সের সাথে কিছুকাল কাটানোর পর মনোত্তি 1987 সালে জুলাই মাসে স্পেনে ফিরে আসেন অ্যাথলেটিকো মাদ্রিদে ম্যানেজার হিসেবে, যারা 1 দশক ধরে কোনো লিগ শিরোপা জিতেনি। 7 নভেম্বর মাদ্রিদ ডার্বিতে তিনি রিয়াল মাদ্রিদের মাঠে 4-0 গোলে জয়লাভ করেন। মৌসুমে 23টি ম্যাচ শেষ অ্যাথলেটিকো মাদ্রিদের পরে দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু এরপর তারা টানা 6টি ম্যাচ জয়হীন থাকে, যার সমাপ্তি ঘটে 1988 সালে 20 মার্চ নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে 3-1 গোলে হারের মাধ্যমে। চেয়ারম্যান জেসুস গিল অক্টোবর রিয়াল সোসিয়াদার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করার আগে মনোত্তির সাথে খেলোয়াড় রাত্রিকালীন জীবনযাপন নিয়ে আলোচনা করেছিলেন এবং পরবর্তীতে তাকে বরখাস্ত করেন। মনোত্তি 1988 সালে জুলাই মাসে বুয়েন আইরেসে ফিরে আসেন এবং বোকা সুপার ক্লাসিকো প্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের দায়িত্ব নেন। তিনি হোহে হিগুয়েইনের মতো খেলোয়াড়দের দলে আনলেও ক্লাব 2 সপ্তাহ প্রশিক্ষণের পর প্যারাগুয়ে গোলরক্ষক হেউসে লুইস চিলাবের্টকে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করতে পারেননি। 1988 থেকে 1989 মৌসুমে মিলোনারিওসরা 4র্থ স্থান অর্জন করে। 1990 সালে জুলাই মাসে মনোত্তি পেনেরোলোর নিযুক্ত হন। এটি ছিল উরুগুয়ের একটি ক্লাব, যারা 1987 সালে কোপা লিবার্তাদোরেস জয়লাভ বেশিরভাগ খেলোয়াড় বিক্রি করে দেওয়ার পর পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল। ইউরোপীয় একটি প্রাক মৌসুম সফর ভালো ফর্ম দেখানোর পর ক্লাবটি উরুগুয়ের প্রিমিয়ার ডিভিশনের 3য় স্থান অর্জন করে এবং লিবার্তাদোসের যোগ্যতা অর্জনের করতে ব্যর্থ হয়। সুপার কোপা লিবার্তাদোসের, যা ছিল পূর্ব মহাদেশীয় টুর্নামেন্টের জয়ী দলগুলোর জন্য একটি আসর, তারা সান্তোস এবং বোকাকে বিদায় করে দেয়। এরপর সেমিফাইনালে প্যারাগুয়ের অলিম্পিয়ার কাছে 2 লেগ মিলিয়ে 7-2 গোলে হেরে যায়। আসুনসিওনের অনুষ্ঠিত দ্বিতীয় লেগের 6-0 গোলে পরাজয়ের পর দলের 3 জন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। 1991 সালে মনোত্তি আন্তর্জাতিক ফুটবল ফিরে আসেন, যখন তিনি মেক্সিকোতে কোচ হিসাবে নিযুক্ত হন। দলটি তখন কাচিমুলেস কেলেঙ্কারির ধাক্কা সামলে উঠছিল, যার কারণে তাদের 1990 ফিফা বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি 1994 ফিফা বিশ্বকাপ উদ্বোধনী বাছাই পর্ব তত্ত্বাবধান করেছিলেন, কিন্তু মেক্সিকান ফুটবল ফেডারেশন
ত্যাগকারী দুই সহযোগীর প্রতি সংহতি জানিয়ে 1992 সালে পদত্যাগ করেন। 1997 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইতালিয়ান সিরিয়ার এর দলের সাম্পদোরিয়ার দায়িত্ব নেওয়ার মাধ্যমে মনোত্তি ইউরোপীয় তৃতীয়বারের মতন আসেন। তার দলে সিনিসা মিহাইলোভিচ, ভিনসেনজো মান্তেলা, ইউগেন ক্লিয়ারম্যান এবং অ্যালাইন বোগোসিয়ানের মতো খেলোয়াড়রা ছিলেন। তার তত্ত্বাবধানে দলটি অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে উয়েফা কাপ থেকে বাদ পড়ে এবং 8টি ম্যাচ থেকে 11 পয়েন্ট অর্জন করে। তারপর স্থলাভিষিক্ত হন চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ বুয়ানদিন বস্কো। ইতালীয় তার সংক্ষিপ্ত মেয়াদের আগে পরে মনোত্তি ইন্ডিপেন্ডেন্টিয়ান ম্যানেজার ছিলেন। তার দল 1996 থেকে 97 সালে আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের রানার্স আপ হয়েছিল। 2002 সালে মার্চ মাসে মনোত্তি তার নিজ শহরে ক্লাবের রোজারিওর সেন্ট্রালে চাকরি পান, যেখানে তিনি খেলা শুরু করেছিলেন এবং সবসময় সমর্থন করতেন। সেই সময় 1 সেপ্টেম্বর তিনি 22 বছরের মধ্যে নগরের প্রতিদ্বন্দ্বী নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে তাদের প্রথম অ্যাওয়ে জয়ের তত্ত্বাবধান করেন, কিন্তু এরপর টানা 9টি ম্যাচ জয়হীন থাকার পর তাকে বরখাস্ত করা হয়। তিনি ক্লাব ছাড়তে অস্বীকার করেন এবং বোর্ডকে কাপুরুষ বলে অভিযুক্ত করেন, কারণ তিনি সংবাদপত্র থেকে এই সিদ্ধান্তর কথা জানতে পেরেছিলেন। ক্লাবের আর্থিক সমস্যার মধ্যে মনোত্তি 2005 সালে ইন্ডিপেন্ডেন্ট ফিরে আসেন। তিনি 19 এপ্রিল পদত্যাগ করেন এবং ক্লাবের প্রাতিষ্ঠানিক কাঠামো সমালোচনা করেন। এমিলিও মাউরের সাথে তার বন্ধুত্বের সুবাদে তিনি মেক্সিকো জাতীয় দলের কর্মকর্তাদের একজন ছিলেন, যাদের প্রতি সংহতি জানিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। মনোত্তি পোয়েলার্তের চাকরি পান। তার কোচ হওয়ার কথা ছিল, কিন্তু 2006 ফিফা বিশ্বকাপে টিভি আয়োজকরা তার বিশ্লেষক হিসাবে কাজ করার প্রতিশ্রুতির কারণে তিনি এই দায়িত্ব পালন করতে পারেননি। এর পরিবর্তে তিনি ক্লাব একজন উপদেষ্টা হিসাবে কাজ করেন এবং তার কোচিং স্টাফ আর্জেন্টিনার পুয়েবলাকে একটি প্রমোশন প্লে অফের জন্য প্রস্তুত করে, যেখানে তার কেরেতারোর কাছে 2 লেগ মিলিয়ে 5-1 গোলে হেরে যায়। 2007 সালে আগস্টের শেষের দিকে মনোত্তি লিগা MX আরেকটি মেক্সিকান দল টোকোস এ যোগ দেন। পুমাস ইউনাম যখন তার দলকে এমন একটি মাঠ খেলানোর আয়োজন করে যা কিছুক্ষণের আগের আমেরিকান ফুটবলের জন্য ব্যবহৃত হয়েছিল, তখন তিনি ক্ষুব্ধ হন। তিনি এই ঘটনাকে এমন এক পরিস্থিতির সাথে তুলনা করেন যেখানে লুসিয়ানো পাভারোত্তি অপেরার গান গাওয়ার সময় একজন মহিলা দর্শকের মধ্যে টাকা বিক্রি করছে। বোর্ডের সাথে বিরোধের জেরে 2008 সালে জানুয়ারিতে অ্যাপারোচুরা ও ক্লাউসুরা টুর্নামেন্টের মধ্যবর্তী সময় তিনি পদত্যাগ করেন। 2017 সালের 3রা ফেব্রুয়ারি গুয়ালদাহারা তাকে তাদের একাডেমিক পরিচালনা হিসাবে নিয়োগ দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। 2019 সালের জানুয়ারিতে মনোত্তি আর্জেন্টিনা জাতীয় দলের পরিচালক হিসাবে নিযুক্ত হন। তীব্র রক্তাল্পতায় 1 মাস হাসপাতালে থাকার পর মনোত্তি 2024 সালে 5 মে 85 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর কারণ ছিল পাকস্থলী ক্যান্সার। 2 দিন পর রোজারিওতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে 1978 সালের অধিনায়ক ড্যানিয়েল প্যাসেরেলোয়া এবং তৎকালীন জাতীয় দলের ম্যানেজার লিওনেল স্কালিনি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাবিয়ের মিলেই মনোত্তিকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করেন যিনি দেশকে অন্যতম সেরা আনন্দ দিয়েছিলেন। মনোত্তির মধ্যে সবসময় একটি বিদ্রোহ মনোভাব দেখা যেত এবং তিনি নিজেকে একজন শান্ত স্থির ব্যক্তি হিসাবে উপস্থাপনা করতেন। তিনি লম্বা চুল রাখতেন, সাদামাটা পোশাক পরতেন এবং কথাবার্তা লেখক আনেস্তর সাবাতো থেকে শুরু করে গায়ক জোয়ান মানুয়েল সেরাত পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি ব্যক্তিদের নাম উল্লেখ করতেন। রাজনীতি নিয়ে তার নিজস্ব মতামত ছিল এবং তিনি একটি বামপন্থী সমাজতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরতেন, যা ডানপন্থী সামরিক একনায়কতন্ত্রের সময় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকার সাথে বৈপরীত সৃষ্টি করত। মনোত্তি একবার একটি ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাটি হলো, এক ধরনের ডানপন্থী ফুটবল এবং এক ধরনের বামপন্থী ফুটবল আছে। ডানপন্থী ফুটবল বোঝাতে চায় যে জীবন মানে সংগ্রাম, একটি ত্যাগ স্বীকারের দাবি করে আমাদের ইস্পাতের মতো কঠিন হতে হবে এবং যে কোনো উপায় জিততে হবে। বাধ্য থাকা এবং কাজ করার যাওয়ার ক্ষমতাবানরা খেলোয়াড়দের কাছ থেকে এটাই চায়। এমনভাবেই তারা নির্বোধ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলা কাজের বোকা তৈরি করে। আর্জেন্টিনার সর্বকালের সর্বসেরা কোচ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক সিজারো লুইস মনোত্তির
হিস্ট্রি হোমের পক্ষ থেকে জানাই গভীরভাবে শ্রদ্ধা ও আন্তরিকভাবে ভালোবাসা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং হিস্ট্রি হোম ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন, যাতে জানা অজানা সংক্রান্ত ইতিহাস আপনারা ফেসবুক পেজ থেকে জানতে পারেন এবং ভিডিওর মাধ্যমে হিস্ট্রি হোমের ইউটিউব থেকে আপনারা সরাসরি জেনে নিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।